আমরা জানি যে দণ্ডবিধিতে হত্যা মানে নরহত্যা সেটা একটা অপরাধ, কিন্তু নরহত্যা মানে আমরা যেই শব্দটা বলি কি দিয়ে, হোমিসাইড দিয়ে। এখন হোমিসাইডের আরেকটা মানে সমার্থক শব্দ হচ্ছে মানে আমরা বাংলায় যেটা বলি যে নরহত্যা, মানে মানুষ হয়ে মানুষকে হত্যা। মানে একটা বাঘ এসে যদি একটা মানুষকে হত্যা করে ফেলে সেটা তো আর হত্যার পর্যায়ে পড়ছে না, মানে মানুষটা মানে নিহত হয়েছেন, বাঘের আঘাতে মানে মৃত্যুবরণ করেছেন বা আহত হয়েছেন, কিন্তু সেটা তো মানুষ কর্তৃক মানুষ নরহত্যা না, বা মানুষ কর্তৃক মানুষ হত্যা না। তো মানুষ কর্তৃক যে মানুষের হত্যা সেটাকে বলা হয় হোমিসাইড। এই হোমিসাইড কখনো কখনো এমন হইতে পারে যে এই হোমিসাইডটা কখনো কখনো অপরাধের পর্যায়ে নাও পড়তে পারে। যেমন একজন উইমেনকে একজন অ্যাটেম্প্ট টু রেপ করছেন এবং এই মোমেন্টে ওই উইমেনটা ওই পুরুষটাকে খুন করে ফেললেন। এবং আমরা জানি যে দণ্ডবিধিতে আত্মরক্ষার ব্যক্তিগত যে অধিকার, সেই অধিকারের মধ্যে একটা অধিকার দিয়েছে যে ৬টি ক্ষেত্রে ১০০ ধারায় বলেছে যে ৬টি ক্ষেত্রে মানুষ তার নিজের আত্মরক্ষার প্রয়োজনে অপরকে হত্যা করতে পারে। এবং তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অ্যাটেম্প্ট টু রেপের সময় একজন সে সেই সম্ভাব্য রেপিস্টকে খুন করে ফেলতে পারে এবং সেটা আদালতে গিয়ে সে এটার অজুহাত তুলতে পারে যে আমি অ্যাটেম্প্ট টু রেপ অবস্থায় ছিলাম, এরকম মোমেন্টে আমি তাকে হত্যা করেছি, সো দ্যাট আমি আত্মরক্ষার অধিকারের অজুহাত আমি আদালতের কাছে উপস্থাপন করতে পারবো এবং সেই অজুহাতে তিনি মানে খুনের যে অপরাধ হয় সেই অপরাধ থেকে আসলে অব্যাহতি পাবেন। তো এখন দণ্ডবিধিতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে অথবা এরকম আরো বেশ কিছু ক্ষেত্র আছে, যেমন ধরেন যে আমরা তো একটা সমাজের মধ্যে বসবাস করি, এই সমাজের মধ্যে কোনো লোক যদি এমনতর ধরনের অপরাধী হয় যে অপরাধীটা যদি জেলের বাইরে ঘোরাফেরা করে তখন সে সমাজে আরো কিছু ক্ষতি করে ফেলতে পারে, সেরকম আশঙ্কায় তখন আমরা কি করি? সেরকম আশঙ্কা থাকলে তখন আমরা ওই লোকটাকে আমরা জেলের ভেতরে তাকে শাস্তি হিসেবে আটক রাখি, যেন সমাজে আরো অপরাধ সংগঠিত না হয়। আবার তার অপরাধ যদি খুব মারাত্মক হয়ে থাকে তাহলে আমরা কি করি? আমরা আইনের মাধ্যমে নিয়ম করেছি যে অমুক অমুক অপরাধ করলে সেই লোকটার মৃত্যুদণ্ড হবে এবং আদালত সেই আইন অনুসারে মৃত্যুদণ্ড প্রদান করে, জল্লাদ সেই আইন অনুসারে মৃত্যুদণ্ডটাকে কার্যকর করে। তাহলে জল্লাদ সেই মৃত্যুদণ্ডটা কার্যকর করলেন, আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। এখন মৃত্যুদণ্ডটা আসলে কি? এটাও কিন্তু একটা নরহত্যা, খেয়াল করেন। কিন্তু এই নরহত্যাটা কি কারণে করা হচ্ছে? করা হচ্ছে যে আমাদের সমাজের যে সামাজিক শৃঙ্খলাবদ্ধ জীবন, এই জীবনকে যদি টিকিয়ে রাখতে হয়, এই জীবনকে যদি সুস্থ সুন্দর রাখতে হয়, পৃথিবীর সভ্যতাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে এই সমস্ত দুষ্কর্ম যারা করেন বা অপরাধী কিংবা মারাত্মক গুরুতর অপরাধী যারা আছেন তাদেরকে জেলের মধ্যে আটকে রাখতে হবে, অথবা তাদের মৃত্যুদণ্ডই একমাত্র কাম্য। মৃত্যুদণ্ড ছাড়া সে যদি ছাড়া পায়, সে যদি জেলের বাইরে আসে, এমনকি জেলের ভেতরেও থাকে, তাহলে আরো নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে পড়বে কিংবা সমাজে আরো নানান অপরাধের বিস্তার ঘটাবে। তাহলে এই কারণে কিন্তু এটা একটা বৈধ নরহত্যা। কিন্তু সেই সমস্ত আদালতের নির্দেশে কাউকে হত্যা করা হচ্ছে, জল্লাদ সেই হত্যাটা কার্যকর করছেন, এগুলো কিন্তু আইন অনুসারে হওয়ার কারণে এই নরহত্যাগুলোকে দণ্ডবিধিতে বলা হয়েছে যে এগুলো বৈধ নরহত্যা। এখন এই যে বৈধ নরহত্যা, সেগুলো থেকে এই অবৈধ নরহত্যা সেই জায়গাটাকে আলাদা করার জন্যই ২৯৯ ধারাটার উদ্ভব। আমরা ২৯৯ ধারা আরেকটু পরে আসি। আপনাদেরকে এমনিতে আমি যেহেতু বলেছিলাম যে একটু প্রস্তুতির সময়টা কম পেয়েছি, আপনাদেরকে একটু আমি বই দেখেই কিছু আলোচনা একটু করে দেই আপনাদেরকে। একটু আপনারা খাতায় ছোট্ট করে লিখে রাখতে পারেন যে এক্সকিউজেবল হোমিসাইড বলে একটা জিনিস আছে। এক্সকিউজেবল হোমিসাইড, এই এক্সকিউজেবল হোমিসাইড সম্পর্কে দণ্ডবিধির ৮০, ৮২ থেকে ৮৫
এবং 87, 88। 80 ধারা 82 থেকে 85, 87, 88 এবং এর সাথে 92, এই কয়েকটা ধারাকে বলা হচ্ছে এক্সকিউজেবল হোমিসাইড। এক্সকিউজেবল হোমিসাইড। এরকম আরেকটা অংশ আছে, এটা আপনারা এইটুকু অন্তত লিখে রাখেন। আরেকটা হচ্ছে জাস্টিফিয়েবল হোমিসাইড। জাস্টিফিয়েবল হোমিসাইড সম্পর্কে বলা হচ্ছে 76, 77, 78, 79, 81, 76 থেকে 81 এবং 100 থেকে 103, অ্যাকচুয়ালি 103, yes 103 বা 100 এবং 103 বেসিক্যালি দুটো হওয়ার কথা এখানে, যদিও 103 দিয়েছে, হোয়াটএভার। 100 আর 103 আপনারা জানেন যে 100 ধারায় হচ্ছে দেহ রক্ষার্থে যখন কিনা আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হচ্ছে, আর 103 হচ্ছে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হচ্ছে। এবং এই 100 আর 103 দুটো ধারাতেই একটা ক্ষেত্রে 6টা ক্ষেত্রে, আরেকটা ধারায় 4টা ক্ষেত্রে অপরের মৃত্যু পর্যন্ত ঘটানো যায় আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়। এগুলোকে বলা হচ্ছে জাস্টিফিয়েবল হোমিসাইড। আপনাদের যেটা হোমওয়ার্ক, মানে আপনি যদি আর 1টা ঘন্টা আমাদের ক্লাসের বাইরে গিয়ে 1টা ঘন্টা এই ধারাগুলোর জন্য একটু সময় দেন, তাহলে একটু এটার সাথে মিলিয়ে আপনাকে কালপাবল হোমিসাইডটা বুঝতে হবে। এটার সাথে এই ধারাগুলো একটু পড়ে যদি নেন, যে এক্সকিউজেবল হোমিসাইড বলতে এগুলোকে বোঝানো হচ্ছে, সেগুলো আসলে কি, সেগুলোর বর্ণনাটা কেমন এবং সেগুলোর মধ্যে মিল অমিলটা কোথায় সেটা একটু দেখবেন। আর জাস্টিফিয়েবল হোমিসাইড 76 থেকে 81 আর 100, 103 এই সমস্ত বিষয়, এবং তার সাথে কালপাবল হোমিসাইড জিনিসটা কি, তখন আপনারা এটা একটু মিলিয়ে পড়লে আমার ধারণা যে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। আমরা ক্লাসে এখন এই এক্সকিউজেবল এবং জাস্টিফিয়েবলের ডিটেইলটা আমরা বোঝাচ্ছি না। আচ্ছা, এখন আমরা এই জাস্টিফিয়েবল হোমিসাইড এর পরে যখন আমরা কালপাবল হোমিসাইড সম্পর্কে ধারণাটা নেওয়ার চেষ্টা করছি, মানে হচ্ছে যেমন ধরনের হত্যা দণ্ডবিধিতে কিছু বর্ণনা করা আছে, এমন ধরনের হত্যা বা মৃত্যু, সেটা বিভিন্ন ঘটনাক্রমে মৃত্যু হতে পারে। যেমন আমরা ব্যতিক্রমের মধ্যে পড়েছিলাম না, যে একটা জাহাজ, সেই জাহাজ এমন একটা পথে যাচ্ছে যে সামনে তার দুটো, একটা বড় নৌকা আর একটা ছোট নৌকা। তো এখন বড় নৌকাতে বা ছোট নৌকাতে যে কোনো একটাতে তাকে আঘাত লাগিয়ে টিকে থাকতে হবে, এটা ছাড়া তার কোনো গত্যন্তর নাই। তখন সে কি করলো, সে ছোট নৌকা যেখানে কিনা 50 জন লোক আছে আর বড় নৌকা যেখানে কিনা 200 জন লোক আছে, সে চেষ্টা করলো যে এই 50 জন লোকের নৌকাতেই সে আঘাত করবে। এই আঘাত করা ছাড়া এই মুখোমুখি সংঘর্ষ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এমত অবস্থায় সে যে ছোট নৌকাকে আঘাত করলো একটা বড় ক্ষতি থেকে বাঁচার জন্য, যে ওই 200 লোকের মৃত্যু যেন না হয়, সেটা থেকে বাঁচার জন্য সে ছোট নৌকাকে আঘাত করলো, কিন্তু সেখানেও 50 জন লোকের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই নৌকাটা উল্টে যাবে এবং নির্ঘাত সকলেই মৃত্যুবরণ করবে। এরকম পরিস্থিতিতে এই যে মানে ওইখানেও যে এক ধরনের হত্যাটা হচ্ছে, বা ওইখানে যে মানুষের এক ধরনের মৃত্যু, নিশ্চিত মৃত্যু, সেটা জানা সত্ত্বেও সেই মৃত্যুর দিকে ধাবিত হতে হচ্ছে, এই হত্যাটাও কিন্তু কোনোভাবেই কালপাবল না, মানে অপরাধমূলক নরহত্যা না বা নিন্দনীয় নরহত্যা না। তো আমরা এই হত্যাগুলো থেকে পৃথক করার জন্যই এই কালপাবল হোমিসাইডটাকে আমরা এই হত্যাগুলো থেকে পৃথক ভাবেই বোঝার চেষ্টাটা করব, যে ওই হত্যা থেকে পৃথক করার জন্যই কালপাবল হোমিসাইড ধারাটার উদ্ভব বা ধারাটার অবতারণা। এখন আমরা একটু স্ক্রিন শেয়ারে যাই। স্ক্রিন শেয়ারে গেলে আপনাদেরকে আমাদের ওই পুরনো চিরুনি অভিযান থেকে দেখাচ্ছে, আমাদের যেই আইনের ধারাপাত লিখিত বই সেখান থেকে ধারাগুলো দেখাচ্ছে না, কারণ সেখানে ধারাগুলো একটু লম্বা করে আছে, তো মানে পুরো পৃষ্ঠা জুড়ে আছে, ফলে বড় করে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন না। সেই জন্য আমি একটু আমাদের পুরনো চিরুনি অভিযান বই থেকেই এটা একটু করছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে একটু সুবিধা আছে, একটু বড় করে দেখা যাবে, আপনারা যারা বই নাই তারা এটা দেখতে পারেন। এখানে 299 ধারাটা আমরা পড়বো, 300 ধারাও পড়বো, মানে একটু ডিটেইল পড়তে থাকবো আমরা। শাস্তিযোগ্য নরহত্যা, এটার এই শাস্তিযোগ্য শব্দটা অনেকে আমরা নিন্দনীয় বলে থাকি,
অনেকে অপরাধমূলক বলে থাকি। কারণ কালপাবল বলতে আসলে নিন্দনীয় বা যেটা কিনা মানে ঘৃণার যোগ্য এরকম কিছু বোঝায়। তো কালপাবল হোমিসাইড এটা কোনো বইয়ে নিন্দনীয় নরহত্যা, কোনো বইয়ে শাস্তিযোগ্য নরহত্যা, কোনো বইয়ে অপরাধমূলক নরহত্যা এইভাবে বর্ণনা করা আছে। এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজ কর্তৃক মৃত্যু ঘটায়, কি নিয়ে? মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে। খেয়াল করেন, একদম স্পষ্টভাবে উল্লেখ আছে, মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজ কর্তৃক মৃত্যু ঘটায়, অথবা যেই দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজের সংগঠন কর্তৃক মৃত্যু ঘটায়। আবার ওই উদ্দেশ্যের কথাটা আছে, হ্যাঁ। অথবা যেই কাজ মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে, মানে সে নিশ্চিতভাবেই জানে সেই কাজ সম্পাদন কর্তৃক মৃত্যু ঘটায়, তবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে। আচ্ছা, ইংরেজিটা আমরা দেখি, ইংরেজিটা আমাদের কাজে লাগবে। মানে ইংরেজি জাস্ট একটু মানে মুখস্থ না, মানে এক ধরনের শব্দগুলো দেখেন তাহলেই মানে মিল অমিলটা খুঁজে পাবেন। Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, যেটা তার মৃত্যু ঘটাবে, or with the knowledge that he is likely by such act to cause death, মানে তার জ্ঞানের মধ্যে আছে যে এটা দ্বারা সে খুন হবেই, মানে তার মৃত্যু ঘটবে, commits the offense of culpable homicide। আমরা শুধু এইটুকু দেখিলাম, দেখে আমরা একটু উদাহরণ দেখি। ক, একটি কূপের মুখে আড়াআড়ি ভাবে বাঁশের কঞ্চি পেতে তার উপর ঘাস পাতা বিছিয়ে দেয় এই উদ্দেশ্যে যে তাতে মৃত্যু ঘটতে পারে, অথবা তাতে যে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সে তা করে। চ, শক্ত মাটি মনে করে উহার উপর দিয়ে চলতে গিয়ে কূপের ভেতর পড়ে যায় এবং নিহত হয়। ক, শাস্তিযোগ্য নরহত্যার অপরাধ করেছে। আচ্ছা, এরকম একটি ঝোপের পাশে ক ও খ রয়েছে এবং অন্য পাশে চ রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এই উদাহরণটা না দেখি, আপাতত আমরা এখন একটু 300 ধারায় যাব। 300 ধারাটা আমরা একটু দেখি। 300 ধারা, 299 ধারার যে বর্ণনা পড়লেন, এবার 300 ধারার বর্ণনাটা পড়েন। যেই সকল ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে শাস্তিযোগ্য নরহত্যা খুন হবে, যদি সেই কার্যটি কর্তৃক মৃত্যু অনুষ্ঠিত হয় সেই কার্যটি মৃত্যু সংগঠনের জন্যই করা হয়ে থাকে, except in the cases hereinafter accepted, culpable homicide is murder। কথাটা হচ্ছে culpable homicide is murder, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা তখন মার্ডার if the act by which the death is caused is done with the intention of causing death, with the intention of causing death। আপনাদের মনে পড়ছে 299 ধারায় এই একই কথাটা ছিল, death is caused is done with the intention of causing death, একই কথা ছিল। আচ্ছা, দ্বিতীয়ত, যদি কার্যটি কোনো ব্যক্তিকে এমন ভাবে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে যেই আঘাতের ফলে যেই ব্যক্তিকে আঘাত দেওয়া হলো সেই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অপরাধী জানে। আবার ইংরেজিটা দেখি, if it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused, মানে যাকে সে আঘাত করতে যাচ্ছে সে যদি জানে যে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে সে এটা জানে। এইটার সাথেও আগের কথাটার মিল পাচ্ছেন। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তিকে দৈহিক আঘাত দানের উদ্দেশ্যে কার্যটি করা হয় এবং যদি যেই দৈহিক আঘাত দেওয়ার অভিসন্ধি করা হয়েছে সেই আঘাতটি প্রকৃতির স্বাভাবিক গতিতে মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট, if it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death, মানে যেই ঘটনাটা তাকে মৃত্যু মুখে পতিত করতে পারে বলে আমরা জানি। 300 ধারায় 3টার পরে আর একটা চতুর্থত আছে, দেখি আমরা সেটাও। যদি যেই ব্যক্তি কার্যটি অনুষ্ঠান করে সেই ব্যক্তি জানে যে কার্যটি এমন আশু বিপজ্জনক যে ইহার দরুন খুব সম্ভব মৃত্যু ঘটবে, অথবা ইহার দরুন অবশ্যই এমন দৈহিক আঘাত ঘটবে যার ফলে মৃত্যু ঘটতে পারে, এবং মৃত্যু ঘটাবার বা কোনো অনুরূপ দৈহিক আঘাত ঘটাবার ঝুঁকি গ্রহণের অপর কোনো অজুহাত ব্যতি রেখে অনুরূপ কার্য করে। আচ্ছা, যিনি একটু বোর্ডে এঁকে দিচ্ছেন, স্ক্রিনে আপনার কারণে দাগ পড়ে যাচ্ছে, আপনি একটু এই দাগটা মুছে দেওয়ার চেষ্টা করেন, দেখেন একটা অপশন আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে 299 ধারায় যে কালপাবল হোমিসাইড সম্পর্কে বলা হচ্ছে, কালপাবল হোমিসাইডের সংজ্ঞা সম্পর্কে বলা হচ্ছে, সেই সংজ্ঞা
আর 300 ধারায় প্রথমে আমরা কি জানি যে 300 ধারার প্রথম যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট কি? সেই 4টা পয়েন্ট হচ্ছে কালপাবল হোমিসাইড ইজ মার্ডার, অর্থাৎ কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, সেটা হচ্ছে 300 ধারার প্রথম 4টা পয়েন্ট। আর 300 ধারারই পরে যে 5টা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কালপাবল হোমিসাইড ইজ নট মার্ডার, অর্থাৎ কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, সেটাও 300 ধারাতেই বর্ণনা করা আছে। এখন আমাদের কথাটা হচ্ছে যে এখানে আপনারা বোর্ডটা বড় আকারে দেখতে পাচ্ছেন বোধহয়, না? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু, তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি একটু আবার আপনাদেরকে তবুও বোর্ডে একটু আঁকিয়ে দেখাই। সেটা হচ্ছে যে কালপাবল হোমিসাইড এইটা বলে শুরুতেই 1, 2, 3 যেই 3টা একই প্যারার মধ্যে যেই 3টা বর্ণনা দেওয়া আছে, যে উনি জানেন যে মৃত্যু হবে, উনি জানেন যে এটার দ্বারা তার মৃত্যু হতে পারে, উনি জানেন যে আঘাতটা এমন যে তার দ্বারা মৃত্যু হতে পারে, এই যে 3টা একটা প্যারার মধ্যেই অথবা অথবা দিয়ে বলা আছে, যার কালপাবল হোমিসাইডের সংজ্ঞা সম্পর্কে বলতে গিয়ে সেই একই কথা মার্ডার নামে যে 300 ধারাটা, সেটার 1, 2, 3, 4 এই 4টা পয়েন্টে বলা আছে, যখন কিনা কালপাবল হোমিসাইড ইজ মার্ডার, অর্থাৎ কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা যখন কিনা খুন। আর এটা হচ্ছে সাধারণভাবে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, মানে বেশিরভাগ ছাত্র যেখানে কনফিউজ হয় সেটা হচ্ছে যে মনে করে যে কালপাবল হোমিসাইড একটা আলাদা জিনিস এবং মার্ডার একটা সম্পূর্ণ আলাদা জিনিস, দুটোকে আলাদা করে ফেলে বা এই দুটাকে পরস্পরের পার্থক্যমূলক সংজ্ঞা মনে করে থাকে। কিন্তু পার্থক্যমূলকের জায়গাটা এটা না, বরঞ্চ কালপাবল হোমিসাইড সাধারণভাবে একটা মূল অপরাধের নাম এবং সেইটারই একটা বিশেষ প্রকার হচ্ছে মার্ডার। এখন শুধু মার্ডার বললে অনেক সময় আমাদের বোঝাবুঝির মার্ডার হয়ে যায়। ব্যাপারটা হবে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। অর্থাৎ কালপাবল হোমিসাইড বোঝাতে গিয়ে বেসিক্যালি মার্ডারের সংজ্ঞাটাকে এইখানে বর্ণনা করা হয়েছে। কালপাবল হোমিসাইডের সংজ্ঞা দিতে গিয়ে বেসিক্যালি মার্ডার বলতে যা যা বোঝায় সেই জিনিসগুলোই এখানে টেনে আনা হয়েছে। এবং কেন এই কালপাবল হোমিসাইড বোঝাতে গিয়ে মার্ডারকে টানা হয়েছে তার কারণটা হচ্ছে ওই যে যেই সমস্ত মানে নন কালপাবল, ওই যে আমি বললাম যে এক্সকিউজেবল হোমিসাইড এবং জাস্টিফিয়েবল হোমিসাইড, যেগুলো দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে বর্ণনা করা আছে, সেগুলো বেসিক্যালি নন কালপাবল হোমিসাইড, মানে নিন্দনীয় নয় এমন ধরনের হত্যা বা নরহত্যা। হ্যাঁ, তাহলে নিন্দনীয় নয় এমন ধরনের নরহত্যা যেগুলো, সেগুলো থেকে আলাদা করার জন্য কালপাবল হোমিসাইড বলা হচ্ছে। তার মানে আপনারা একটু মাথায় রাখবেন, এই শব্দগুলো মাথায় রাখলে বোধহয় একটু, নন কালপাবল হোমিসাইড অর্থাৎ এক্সকিউজেবল হোমিসাইড এবং জাস্টিফিয়েবল হোমিসাইড, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে যা বলা আছে সেখান থেকে যে আমরা নন কালপাবল হোমিসাইড বলে যা পাই সেইটার বিপরীতটা হচ্ছে কালপাবল হোমিসাইড। এবং কালপাবল হোমিসাইডের দুইটা স্পেসিফিক প্রকার হচ্ছে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এখানে সামান্য এই কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এই দুটোর মধ্যে সামান্য একটু মানে ডিগ্রিগত পার্থক্য আছে, মানে এই হত্যা দুইটার ইন্টেনশনগত একটা পার্থক্য রয়েছে, খুব সামান্য পার্থক্য সেইটা। তো এখন ফলে কালপাবল হোমিসাইডকে বেসিক্যালি বোঝানোর জন্য মার্ডার দিয়েই বোঝানো হয়েছে। এবং এই কালপাবল হোমিসাইডের সংজ্ঞা বা উদাহরণের মধ্যে হতে পারে যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, উভয়ই কালপাবল হোমিসাইডের সংজ্ঞা এবং উদাহরণ বা ব্যাখ্যার মধ্যে থাকতে পারে বা থাকা উচিত, উভয়ের নমুনাটাই। কিন্তু আমরা প্রধানত দেখতে পেলাম
যে কালপাবল হোমিসাইড বলে যেই সংজ্ঞাটা দিয়েছে সেটা বেসিক্যালি কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করেছে। আমি আবারও বললাম কথাটা, কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার বলতে যা বোঝায় সেইটা দিয়েই, মানে 300 ধারার বিষয়বস্তু থেকেই কালপাবল হোমিসাইডকে সংজ্ঞায়িত করেছে। এই সংজ্ঞায়িত করার প্রয়োজন পড়েছে কি কারণে? নন কালপাবল হোমিসাইড থেকে জিনিসটাকে পৃথক করার জন্য। অর্থাৎ 299 ধারাকে এই কারণে আমি বলি যে এটা একটা ইন্ট্রোডাক্টরি ধারা, অর্থাৎ দেহ ও জীবন সম্পর্কিত অপরাধ 299 ধারা থেকে শুরু হয়েছে এবং তার মধ্যে শুরুতেই জীবন সম্পর্কিত অপরাধ রয়েছে 299 থেকে একেবারে 318 পর্যন্ত, যেখানে কিনা গর্ভাবস্থায় পেটের বাচ্চাকে খুন করা, ভূমিষ্ঠ একটা বাচ্চাকে শিশুকে রাস্তায় ফেলে যাওয়া, এই জীবন সম্পর্কিত যত ধরনের অপরাধ আছে খুন থেকে শুরু করে সমস্ত অপরাধ 299 থেকে 318, অর্থাৎ দেহ সম্পর্কিত অপরাধের প্রথম যে কয়েকটা ধারা সেই গোটা 20 ধারার মধ্যে এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। এই 299 ধারাটা হচ্ছে ফলে অ্যাজ এ হোল কালপাবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যার একটা ইন্ট্রোডাক্টরি ধারা, একটা সূচনামূলক ধারা। যেমন অনেকগুলো সূচনামূলক ধারা আপনারা দণ্ডবিধিতে এর আগেও দেখে এসেছেন। যেমন আমরা পড়েছি না যে 319 কি আছে হচ্ছে হার্ট, তারপরে 320 তে কি আছে আমরা জানি, গ্রিভিয়াস হার্ট। তারপরে 321 এ কি আছে, বলছে যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা, ভলান্টারিলি হার্ট। স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা, এই যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা, তখনই কিন্তু এটা অপরাধ। 319 কিন্তু অপরাধ নয়, 319 শুধুমাত্র জিনিসটার সংজ্ঞা প্রদান করেছে। মূল অপরাধটা কোথায়? 321-এ। মূল অপরাধটা 320, যে গ্রিভিয়াস হার্টের যে সংজ্ঞা আমরা পড়ি, এইটা কি সরাসরি কোনো অপরাধের নাম বলেছে? অপরাধের নাম বলেছে 322 ধারায়। স্বেচ্ছাকৃতভাবে যখন গুরুতর আঘাত করা হয় তখন সেটা অপরাধ হয়, সেটা 322 ধারায় বলা আছে এবং শাস্তিগুলো ওইভাবে বর্ণনা করা আছে। আপনি দেখবেন যে 323 ধারায় যখন শাস্তি বর্ণনা করেছে তখন বলেছে যে এই 321 ধারার রেফারেন্স টেনে বলেছে, কিংবা এই শব্দটা দিয়ে বলেছে যখন ভলান্টারিলি কজিং হার্ট, তখন সেটা অপরাধ হচ্ছে, তখন সেই অপরাধের সাজা হচ্ছে 1 বছর। তো যখন ভলান্টারিলি কজিং হার্ট বলে 321 ধারাকে দিয়ে 323 ধারায় শাস্তি বর্ণনা করছে, 321 ধারাকে দিয়ে 324-এ শাস্তি বর্ণনা করেছে, 322-এর ল্যাঙ্গুয়েজ দিয়ে 325-এ শাস্তি বর্ণনা করেছে। এইভাবে করে বর্ণনাগুলো চলছে। তাহলে এরকম ভাবে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দণ্ডবিধির 349 ধারায় কি ছিল? ফোর্সের সংজ্ঞা ছিল। ফোর্স কি কোনো অপরাধ? আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে আমার নিজের গালেই আমি ঘুষি মারলাম, এটা কোনো অপরাধ না। কিন্তু ফোর্স জিনিসটা কি সেটাকে ব্যাখ্যা করেছে, ওই আমি নিজের গালের মধ্যে ঘুষি মারলাম, দ্যাট ইজ অলসো ফোর্স। কিন্তু 350-তে বলেছে ক্রিমিনাল ফোর্স, অর্থাৎ কি, যখন একটা অপরাধমূলক বল প্রয়োগ হয়। অপরাধমূলক বল প্রয়োগ বলতে কি বুঝাই আমরা? যখন কিনা এইটা কোনো অপরাধজনক উদ্দেশ্যে যখন এই ফোর্সটা ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হয় ক্রিমিনাল ফোর্স। অর্থাৎ কারো ক্ষতি করার উদ্দেশ্য হতে পারে, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য হতে পারে, কাউকে আক্রমণ করার উদ্দেশ্য হতে পারে, কাউকে আঘাত করার উদ্দেশ্য হতে পারে। যখন আমি ক্রিমিনাল ফোর্স 350-এ গিয়ে তখন সেটা অপরাধের নাম বলে গণ্য হয়। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা ধরে আমরা আরেকটু বুঝবো, সেটা হচ্ছে যে ওই একই রকম ভাবে কালপাবল হোমিসাইড একটা ইন্ট্রোডাক্টরি ধারা। আমি আবারও বলছি, কালপাবল হোমিসাইড একটা সূচনামূলক ধারা মানুষের জীবন সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে। এখন আমরা একটু আবার ইয়েতে যাই, আমাদের শেয়ারে যাই, একটু শেয়ারে গিয়ে আমরা একটু দেখব, সেটা হচ্ছে একটু সময় দরকার। আচ্ছা, শেয়ারে গিয়ে আমরা 299 তো আমরা এর আগে দেখলাম, 299-এর দুটা উদাহরণ আছে, 3টা ব্যাখ্যা রয়েছে এবং তারপরে মার্ডারের প্রথম 4টা পার্ট রয়েছে। এবং আমরা ফলে
মানে এই আলোচনাটা যদি মানে সত্যি হয় মানে এই আলোচনাটা একটা প্রপার আলোচনা, মানে যে আলোচনায় দিয়ে আসলে 299 এবং 300-কে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদেরকে জিনিসটা এইভাবেই বুঝতে হবে যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার উভয়ই আলোচনা করা আছে 300 ধারায় এবং ওই দুটারই মাত্র পার্থক্য আলোচনার যোগ্য। কিন্তু কেউ যদি বলে যে 299 এবং 300 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করো, এই পার্থক্যটা কোনো পার্থক্য হয় না, এটা কোনো পার্থক্যই না। যদি বলে যে 299 আর 300 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা কোনো প্রশ্ন না, এটা রং কোশ্চেন। কেন রং কোশ্চেন? কারণ হচ্ছে যে এই দুটার মধ্যে কোনো পার্থক্য হয় না আসলে। মানে কোনো ব্যক্তিকে হত্যা করার বা ক্ষতি সাধনের অজুহাত স্বরূপ অপরাধ কর্তৃক স্বয়ং প্রার্থিত বা প্ররোচিত হতে পারবে না। এটার ডিটেইল মানেটা আমাদের এই মুহূর্তে বোঝার দরকার নেই, এটার জন্য একটু কেস ল টেস্ট আমাদেরকে দেখতে হবে। যাই হোক, আমরা আপাতত এটার দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমাদের বইয়ে একটা প্রশ্নও আছে, এটা আমাদের জানাটা বিশেষভাবে জরুরি। দ্বিতীয়টা খেয়াল করেন, এটা নিয়ে এমসিকিউ পরীক্ষাতেও প্রশ্ন আসে, এটা সংক্রান্ত একটা উদাহরণ আছে এই দ্বিতীয় ব্যাখ্যাটা সম্পর্কে। উক্ত প্ররোচনাটি আইন অনুসারে কৃত কোনো কার্য দ্বারা বা কোনো সরকারি কর্মচারী হিসেবে যথাযোগ্য ক্ষমতাবলীর আইনসম্মত প্রয়োগ সংজাত হতে পারবে না। That the provocation is not given by anything done in obedience to the law or by a public servant in the lawful exercise of the powers of such public servant. এখানে আমরা একটু পরে আসছি। তৃতীয়ত, উক্ত উত্তেজনা ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার আইন প্রয়োগের ব্যাপারে সম্পাদিত কোনো কার্য দ্বারা হতে পারবে না। মানে তৃতীয়টা একটু বুঝে রাখেন, এখনই বর্ণনাটা দিয়ে দেই। অর্থাৎ আপনি কাউকে খুন করতে গেছেন, খুন করতে যাওয়ার পরে অপরপক্ষ যাকে আপনি খুন করতে গেছেন সেই লোকের মানে বুকের পাটা একটুও নাই যে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, অথচ সেই লোক আপনার বিরুদ্ধে তার জীবনের হুমকির মুখে দাঁড়িয়ে গেল এবং আপনাকে সে পাল্টা আক্রমণ করতে আসলো। তখন আপনি ভাবলেন আপনার প্রচন্ড ইগো, আরে আমি এত বড় একটা মাস্তান আর তুই বেটা ছুচকে একটা ছেলে, তুই আমারে মারতে আসস। মানে এইটাকে সে বলতে পারবে না যে সাডেন এন্ড গ্রেভ প্রভোকেশন। অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে আইনানুগ প্রয়োগের ব্যাপারে, অর্থাৎ যিনি ব্যক্তিগত অধিকারের প্রয়োগ করতে গিয়ে ব্যক্তিগত অধিকারের প্রয়োগ করছেন অপরজন, সেটাকে কেন্দ্র করে আমি বলতে পারবো না যে আমি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের কারণে তাকে আমি খুন করে ফেলেছি, এটা আমি বলতে পারবো না। কারণ আমি তো তাকে অলরেডি এমন একটা কার্য করছিলাম যে সে ব্যক্তিগত আত্মরক্ষার প্রয়োজনে সে আমাকে পাল্টা আক্রমণ করছিল অথবা পাল্টা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। ঠিক আছে, কথাটা কিন্তু একটু ভেবেচিন্তে নেবেন, একটু পড়ে নেবেন আবার। আচ্ছা, আমরা একটু দেখি যে এইটার কোনো উদাহরণ আছে কিনা। আচ্ছা, ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আছে। আচ্ছা, এখানে এটা ঠিক ব্যাখ্যা নয়, এটা হচ্ছে আমরা 1 নাম্বার ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম পড়লাম, মানে 3টা সাব ব্যতিক্রম পড়লাম, তার আবার একটা ব্যাখ্যাটা কি, প্ররোচনাটি এমন মারাত্মক এবং আকস্মিক ছিল কিনা যার ফলে অপরাধটি খুনের সামিল হবে না, তা একটি ঘটনাগত প্রশ্ন। অর্থাৎ এইটা ওই ঘটনার বিশ্লেষণের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে বা নির্দিষ্ট করতে হবে যে প্ররোচনাটি মারাত্মক এবং আকস্মিক ছিল কিনা, সাডেন অর গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন ছিল কিনা, সেটা ঘটনার বর্ণনা দিয়ে আমাদেরকে নির্ধারণ করতে হবে। ঘটনাগত প্রশ্ন, একটা ঘটনাগত প্রশ্ন। ওকে, আচ্ছা, উদাহরণ সমূহ আমরা একটু দেখে নিই। ক, চয়ের উস্কানিতে উত্তেজিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে চয়ের শিশুপুত্র ছকে নিহত করে। এটা খুন, কেননা শিশুপুত্রটি উস্কানি দেয় না এবং উস্কানি দূরণকৃত কোনো কাজের জন্য দুর্ঘটনাক্রমে বা দুর্ভাগ্যক্রমে শিশুটির মৃত্যু হয় নাই। আচ্ছা, এরকম পিস্তলের গুলি বর্ষণ করে, এটা আমার দরকার নাই। এই যে এইটা দেখেন, গ নাম্বারটা দেখেন, আমরা ওখানে সাডেন এন্ড গ্রেভ প্রভোকেশন, কিন্তু সেখানে কি ছিল, 3টা ব্যতিক্রম ছিল। সেই 3টা ব্যতিক্রমের একটা ব্যতিক্রম, দ্বিতীয় ব্যতিক্রম যে সরকারি কর্মচারীর আইনানুগ কাজের দ্বারা সংজাত হতে পারবে না। সেখানকার উদাহরণ দিচ্ছে যে চ আইনসম্মতভাবে ককে গ্রেফতার করে, আইনসম্মতভাবে গ্রেফতার করে, গ্রেফতারের ফলে ক হঠাৎ আকস্মিকভাবে উত্তেজিত হয়ে চকে হত্যা করে, এটা খুন, কেননা এটা উস্কানির ফলে একজন সরকারি কর্মচারী কর্তৃক তার ক্ষমতা প্রয়োগ ক্রমে কৃত একটি কাজ। আচ্ছা, ঘ, ক একজন সাক্ষী, চ একজন ম্যাজিস্ট্রেট, চ এর সম্মুখে, এই যে এখান থেকে এমসিকিউ প্রশ্ন এসেছিল একবার, ক একজন সাক্ষী, চ একজন ম্যাজিস্ট্রেট, চ এর সম্মুখে ক সাক্ষ্যদানকালে চ বলেন যে তিনি ক এর একটি কথাও বিশ্বাস করেন না। তিনি আরো বলেন যে ক মিথ্যা শপথ এবং সাক্ষ্যদান করেছে। এটাতে ক হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং চকে হত্যা করে, মানে ম্যাজিস্ট্রেটকে হত্যা করে ফেলে কোর্টের মধ্যেই, এটা খুন। আচ্ছা,
অর্থাৎ এটা কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হচ্ছে না, এটা কি হচ্ছে, কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, ইংরেজিতে দেখছেন যে সবার নিচে কি লেখা আছে, দিস ইজ মার্ডার। এরকম আরো অন্যান্য জায়গাতে লেখা আছে যে দিস ইজ মার্ডার, কিন্তু এর মূল কথাটা কি, কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমাদের এই আইন প্রণেতাগণ মানে আমাদের একটা বিরাট সুবিধা করে দিতে পারতেন, যদি মানে 300 ধারা নিয়ে এত ক্যাচাল থাকতো না। ক্যাচালটা তৈরি হয়েছে এই কারণে, মানে এটা মানে বহু বিখ্যাত ক্যাচাল আর কি, মানে এমন না যে এই ভোগান্তি আমাদের কাউকে সইতে হয়নি, আমাদের ক্লাসের শিক্ষকরাও ভুগেছেন এটার জন্য, তারাও বহু চেষ্টা করেছেন, কেউ কেউ গোজামিল দিয়ে বুঝিয়েছেন, আমিও গোজামিল দিয়ে বোঝার চেষ্টা করতাম আগে, কিন্তু এটা ফাইনালি যদি এক্সপ্লোর করতে হয়, আপনি যদি এই মানে নন কালপাবল হোমিসাইড সেখান থেকে যদি কালপাবল হোমিসাইডকে আলাদা করেন এবং সেটাকে যদি একটা ইন্ট্রোডাক্টরি ধারা ধরেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এবং আরো ক্লিয়ার হতো যদি আইন প্রণেতাগণ একদম স্পেসিফিক্যালি বলতো যে ডেফিনিশন অফ কালপাবল হোমিসাইড, এবং 300 ধারার শিরোনামটা মার্ডার না দিয়ে যদি বলতো কালপাবল হোমিসাইড when it is murder and when it is not murder, যদি শিরোনামটা এটা দিত, তাহলে কিন্তু কেচ্ছা কাহিনী খতম হয়ে যেত। কিন্তু 300 ধারার শিরোনাম মার্ডার দেখে আমরা ভেতরটা তো মনোযোগ দিয়ে পড়ি না, ভেতরে ভেতরে দেখবেন যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এইভাবে বলা আছে, আর মার্ডারের ক্ষেত্রে মানে মানে সরি মানে দুঃখিত, কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের ক্ষেত্রে জেনারেলি মার্ডার বলা আছে, আর কালপাবল হোমিসাইড যখন নট অ্যামাউন্টিং টু মার্ডার তখন কিন্তু নট অ্যামাউন্টিং মার্ডারই বলা আছে। আপনারা 300 ধারার শুরুটা দেখেছেন, 300 ধারার শুরুতে প্রথম লাইনটা কি ছিল, কালপাবল হোমিসাইড ইজ মার্ডার, তাহলে তো বলার দরকার ছিল না, বলতো যে মার্ডার ইজ অ্যাজ ফলোইং, এভাবে বলতে পারতো তো, বলেনি তো, বলছে যে কালপাবল হোমিসাইড ইজ মার্ডার ইফ দ্য অ্যাক্ট, কথাটা এইভাবে বলেছে, মানে কথাটাকে ভেঙে এইভাবে বলা যায় যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হোয়েন মানে এই চারটা শর্ত পূরণ হয়, আর কালপাবল হোমিসাইড ইজ নট মার্ডার যখন এই পাঁচটা ব্যতিক্রমের ক্ষেত্রে পড়ে, যে ব্যতিক্রমে আমরা প্রথম ব্যতিক্রমটা মাত্র পড়লাম। ওকে, প্রথম ব্যতিক্রমে আমি কিন্তু একটু ডিটেইল পড়লাম এই কারণে যে প্রথম ব্যতিক্রমটা আমাদের আরো দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাগবে, যে আমাদের বইয়ের যে দুটো প্রশ্ন জুডিশিয়ারি প্রশ্ন দুটো আছে সেগুলোর উত্তরের জন্য লাগবে, কিংবা আমাদের পার্থক্য বোঝার জন্য আসলে লাগবে, আমরা পার্থক্যের জন্যই আসলে মূলত এটা পড়ছি, মানে যেটা সবচেয়ে হিট কোশ্চেন কিনা। আচ্ছা, আমরা আবার একটু শেয়ার স্ক্রিনে যাই, তাহলে আমরা ঘ নাম্বারটা দেখলাম, আমরা একটু এরকম যাই হোক এখানে আরো উদাহরণ আছে, এগুলো আপনারা দেখে নিন, মজার মজার জিনিস আছে। ক চয়ের নাক ধরে টানার চেষ্টা করে, সে তার আত্মরক্ষার প্রতিকার প্রয়োগ করে ককে আটক করে। যাই হোক, নাক ধরে আটকানোর, নাক ধরে টানার চেষ্টা, মানে এটা একটা অদ্ভুত চেষ্টা, মানুষের কান ধরে টানার চেষ্টা হয়, হাত ধরে টানার চেষ্টা হয়, কারণ নাক ধরে টেনে আনছে, এটা একটা মজার জিনিস। যাই হোক, আমরা ব্যতিক্রম 2, ব্যতিক্রম 2-এ কি বলছে, শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি অপরাধী সরল মনে তার আত্মরক্ষার অথবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগক্রমে তাকে আইন প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করে এবং যার বিরুদ্ধে সে এই অধিকার প্রয়োগ করে কোনরূপ পূর্ব পরিকল্পনা ব্যতীত অথবা অনুরূপ অধিকার রক্ষার জন্য যতটুকু ক্ষতি সাধন আবশ্যক তদপেক্ষা বেশি ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখে তার মৃত্যু ঘটায়। তার মানে কি, আত্মরক্ষার অধিকার কখন, দেহের এবং সম্পত্তির, মানে 100 আর 103-এর কথা বলেছে, এবং সেই আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করে, সীমা অতিক্রম করা মানে কি, সীমা অতিক্রম করা মানে হচ্ছে যে 100 আর 103 ধারায় কি বলছে দণ্ডবিধিতে, 100 আর 103 ধারায় কি বলেছে দণ্ডবিধিতে, আমরা একটু একটু রিকল করার চেষ্টা করি, ব্যাপারটা বোঝেন, আপনাদের অধৈর্য লাগলেও শোনেন, মানে এটা রেকর্ডেড ক্লাস হিসেবে যা থাকবে সেটা পরে দরকার হলে আমি ইউটিউবে দিব, যেমন আছে তেমন, অসুবিধা নাই, কিন্তু আলোচনাটা আমার দিক থেকে শেষ হওয়া দরকার, তারপরে না বুঝলে আমি আবার বুঝাবো, আমি আবার বুঝাতে রাজি আছি। 100 ধারায় দণ্ডবিধিতে কি বলেছিল যে 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে,
আপনার মৃত্যু ঘটানো যায় কিন্তু আপনি মৃত্যু ঘটালেন না, হতে পারে অ্যাটেম্প টু রেপ, কিন্তু ওই মেয়েটা মৃত্যু ঘটালো না, তাকে গুরুতর জখম করে মানে অবশ বানিয়ে দিল যেন সে কোনো অ্যাক্টিভিটি না করতে পারে। এরকম 101 ধারায় কি ছিল? মৃত্যু ব্যতীত ক্ষতি, মৃত্যু ব্যতীত ক্ষতি আছে না একটা, মানে আপনাকে একজন এসে একটা ঘুষি মারার অ্যাটেম্প নিচ্ছে চায়ের দোকানে এসে, আর আপনি তাকে আপনার পকেটে আপেল কাটার চাকু ছিল সেটা দিয়ে ওরা খুন করে ফেললেন, তাহলে কি এটা আত্মরক্ষার অধিকারের যথাযথ প্রয়োগ হলো? হলো না। বলা হচ্ছে যে আপনার আত্মরক্ষার প্রয়োজনে যতটুকু আপনার জন্য প্রয়োজনীয় ততটুকু ক্ষতি সাধন আপনি করতে পারবেন, সেই কথাটা বলেছে 101 ধারায় দেহ সম্পর্কে, যতটুকু প্রয়োজনীয় ততটুকু আপনি ক্ষতি সাধন করতে পারবেন। তাহলে যতটুকু প্রয়োজনীয় ততটুকু ক্ষতি সাধন করার জন্য যদি আপনি মৃত্যু ব্যতীত ক্ষতি করেন, কিন্তু তার চেয়ে বেশি করে যদি আপনি মৃত্যু ঘটায় ফেলেন, তাহলে সেটা কি হবে? তখনই সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। আচ্ছা, এইখানে আমরা আবার একটু মানে একইভাবে 103 এর ক্ষেত্রেও জিনিসটা কিন্তু তাই। 103 কি বলেছে? 103 বলেছে যে সম্পত্তি রক্ষার 4টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। 104 কি বলেছে? যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যতটুকু ক্ষতি করা প্রযোজ্য হয় ততটুকু ক্ষতি আপনি আত্মরক্ষার প্রয়োজনে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার একটু শেয়ার স্ক্রিনে যাই। তাহলে আমরা ব্যতিক্রম 2টা পড়ি। শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি অপরাধী সরল মনে তার আত্মরক্ষার অথবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তাকে আইন প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করে এবং যার বিরুদ্ধে সে এই অধিকার প্রয়োগ করে কোনরূপ পূর্ব পরিকল্পনা ব্যতীত অথবা অনুরূপ অধিকার রক্ষার জন্য যতটুকু ক্ষতি সাধন করা আবশ্যক তদপেক্ষা বেশি ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখে তার মৃত্যু ঘটায়। Culpable homicide is not murder if the offender in the exercise in good faith of the right of private defense of person or property exceeds the powers given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defense without premeditation and without any intention of doing more harm than is necessary for the purpose of such defense. অর্থাৎ এইখানে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের সীমা আপনি যদি অতিক্রম করে কারো মৃত্যু ঘটান এবং সেটা যদি উইদাউট পূর্ব পরিকল্পনা ব্যতীত হয়, অর্থাৎ আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করছেন, সেটা প্রয়োগ করতে গিয়ে সেই পূর্ব পরিকল্পনা মানে আপনার যা ক্ষমতা ছিল সেটা পূর্ব পরিকল্পনা ব্যতীত যখন কিনা আপনি অধিকারটা প্রয়োগ করতে গিয়ে ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখে মানে বেশি ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখে, অর্থাৎ 101 ধারায় যেই ক্ষতিটা আপনার করা প্রযোজ্য সেই ক্ষতির চেয়ে বেশি ক্ষতি সাধনটা করছেন কিভাবে? অপরিকল্পিতভাবে, হঠাৎ করে, আপনার অনিচ্ছাকৃতভাবে, তখন সেটাকে বলা হচ্ছে যে এইটা কি হবে? কালপাবল হোমিসাইড ইজ নট মার্ডার। এটা কালপাবল হোমিসাইড হচ্ছে বাট ইজ নট মার্ডার। কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হচ্ছে। এই হচ্ছে ব্যতিক্রম 2। আচ্ছা, এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আপনারা বাসায় দেখে নেবেন। ব্যতিক্রম 3, এটা আবার একটা জরুরি ধারা। এখানে বলছে শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি দোষী একজন সরকারি কর্মচারী হিসেবে অথবা সরকারি কর্মচারীর সহায়তাকারী হিসেবে তাকে প্রদত্ত আইনানুগ ক্ষমতার সীমা অতিক্রম করে এবং এমন একটি কাজ সম্পাদন করে মৃত্যু ঘটায় যা সে অনুরূপ সরকারি কর্মচারীর দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আবশ্যকীয় আইনসম্মত বলে সরল মনে বিশ্বাস করে এবং সেই ব্যক্তির মৃত্যু ঘটালে তার প্রতি কোনরূপ দুরভিন্ধি সন্ধি ছাড়াই কার্যটি করে। আচ্ছা, আমি একটা জিনিস গত 2 নম্বর ব্যতিক্রমে বলতে ভুলে গেলাম। ওইখানে কিন্তু ওই পূর্ব পরিকল্পনা শব্দটার যে ইংরেজিটা রয়েছে সেই ইংরেজি শব্দটা আপনাদের এইটা বোঝার জন্য বা মনে রাখার জন্য আপনারা একটু মনে রাখবেন কিংবা ওইটা সারমর্ম করবেন যে আত্মরক্ষার অধিকারের প্রয়োগের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ব্যতীত খুন সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। ইংরেজিটা লিখে থাকবেন, ওখানে কি যেন একটা শব্দ আছে পূর্ব পরিকল্পনাটার একটা ইংরেজি শব্দ আছে সেটা দেখবেন। ব্যতিক্রম 3 এর ক্ষেত্রে culpable homicide is not murder if the offender being a public servant or aiding a public servant acting for the advancement of public justice, অর্থাৎ আইনের প্রয়োজনেই কোনো একটা পাবলিক সার্ভেন্ট কোনো কাজ করছেন কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি exceeds the powers given to him by law,
সেটাকে যদি আবার অতিক্রম করে, আগেরটাতে দেখলাম ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের প্রয়োগের সীমাকে অতিক্রম করে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কাউকে খুন করে ফেলে, তাহলে সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 2 নম্বর ব্যতিক্রমে দেখলাম। 3 নম্বর ব্যতিক্রমে কি, সরকারি কর্মচারী যার প্রতি কিনা দায়িত্ব নিয়ে রয়েছে কোনো কিছু করার, সেই কিংবা তাকে সহযোগিতা যিনি করছেন, তিনি যদি কোন ধরনের পূর্ব পরিকল্পনা ব্যতীত তার ক্ষমতার অতিরিক্ত চর্চা করতে গিয়ে যদি কাউকে খুন করে ফেলেন, তাহলে সেটাও মানে কোন রকম দুরভিসন্ধি ছাড়া, ইল উইল, কথাটা আছে ইল উইল, ইল উইল, ইচ্ছা, ইল উইল, অসুস্থ দুরভিসন্ধি ছাড়াই। আমরা যেটা পড়ি আবার, কালপাবল হোমিসাইড ইজ নট মার্ডার ইফ দ্য অফেন্ডার বিং এ পাবলিক সার্ভেন্ট অর এইডিং এ পাবলিক সার্ভেন্ট acting for the advancement of public justice exceeds the powers given to him by law, exceeds the power given to him by law, and causes death by doing an act which he in good faith believes to be lawful and necessary for the due discharge of his duty as such public servant, and without ill will towards the person whose death is caused. অর্থাৎ সরকারি কর্মচারীর সদ্বিশ্বাসে, সরল বিশ্বাসে যদি তার কোনো কার্য, আইনানুগ কার্য পালন করতে গিয়ে ফর পাবলিক জাস্টিস পালন করতে গিয়ে যদি অতিরিক্ত কিছু হয়ে যায়, তদরিক্ত বেশি কিছু হয়, তাহলে সেটা যদি দুরভিসন্ধি ছাড়া হয়, এই যে ইল উইল, উইদাউট ইল উইল, সব শেষ লাইনটা দেখেন, উইদাউট ইল উইল, কোন দুরভিসন্ধি ছাড়াই যদি তার মৃত্যু ঘটানো হয়, তাহলে সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। কিন্তু যদি উইথ ইল উইল হয়, দুরভিসন্ধি সহকারে হয়, তাহলে কি হবে? তাহলে সেটা মার্ডার হবে। আগেরটাও যদি উইথ পূর্ব পরিকল্পনা হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা মার্ডার হবে। উইদাউট পূর্ব পরিকল্পনা নট অ্যামাউন্টিং টু মার্ডার, উইথ পরিকল্পনা অ্যামাউন্টিং টু মার্ডার। উইদাউট ইল উইল সরকারি কর্মচারীর ক্ষেত্রে সেটা নট অ্যামাউন্টিং টু মার্ডার। উইথ ইল উইল মানে দুরভিসন্ধি সহকারে যদি করা হয়, তাহলে সেটা অ্যামাউন্টিং টু মার্ডার। খেয়াল করেন পার্থক্য কিন্তু এখানে আছে, ছড়ায় ছিটায় আছে, দেখেন। আচ্ছা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ব্যতিক্রম 4, শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি অপরাধটি কোনো আকস্মিক বিবাদের সময় আকস্মিক উত্তেজনার কারণে কোনরূপ পূর্ব পরিকল্পনা ছাড়াই সংগঠিত হয় এবং অপরাধী কোনো অন্যায় সুযোগ গ্রহণ না করে থাকে অথবা নিষ্ঠুরভাবে বা অস্বাভাবিকভাবে কার্য না করে থাকে। কালপাবল হোমিসাইড ইজ নট মার্ডার ইফ ইট ইজ কমিটেড উইদাউট প্রিমেডিটেশন ইন এ সাডেন ফাইট, in the heat of the passion, upon a sudden quarrel, and without the offenders having taken undue advantages or acted in a cruel or unusual manner. মানে ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড ব্যতীত যদি একটা ঝগড়ার মধ্য দিয়ে হঠাৎ করে, যেমন ওই যে একটা প্রশ্ন আছে দেখবেন যে তলপেটে লাথি মারে একটা গর্ভবতী মা তার স্বামী বা কেউ, হ্যাঁ, এটা আকস্মিক বিবাদের সময়, আকস্মিক বিবাদ হতে হবে সেটাকে, হ্যাঁ, হঠাৎ করে, in a sudden fight, in the heat of passion, upon a sudden quarrel, and without the offenders having taken undue advantages or acted in a cruel or unusual manner. আবার বাংলাটা পড়ি, শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি অপরাধটি কোনো আকস্মিক বিবাদের সময় আকস্মিক উত্তেজনার কারণে কোনরূপ পূর্ব পরিকল্পনা ছাড়াই, আবার এখানে পূর্ব পরিকল্পনার কথা আছে, সংগঠিত হয় এবং অপরাধী কোনো অন্যায় সুযোগ গ্রহণ না করে থাকে অথবা নিষ্ঠুরভাবে বা অস্বাভাবিকভাবে কার্য না করে থাকে। অর্থাৎ ঘটনাটা অনেকভাবে বর্ণনা করা যায় যে আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা, সে মানে এক্সপেক্টিং অবস্থায় আছে, গর্ভবতী, আপনি তাকে মনে মনে ফন্দি ফিকির করলেন এবং তার সাথে ঝগড়া পাকালেন, ঝগড়া পাকায় ঝগড়ার এক পর্যায়ে তাকে খুবই নৃশংসভাবে হত্যা করলেন। তো এইটাকে আপনি বলতে পারবেন না যে এইটা নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটা অ্যামাউন্টিং টু মার্ডারই হয়ে গেছে, কেননা আপনি ঝগড়ার সময় করেছেন এই অজুহাত দিবেন, কিন্তু আপনার হত্যার ধরনটা অনেক নৃশংস ছিল, তার মানে এটা হঠাৎ করে হয়নি। আমাদের যে উদাহরণ বা যেটা দিয়ে প্রশ্ন আসছে যে তলপেটে লাথি মেরেছে একজন গর্ভবতী মহিলার এবং তাতেই তার মৃত্যু ঘটেছে এবং ওরকম অবস্থায় মৃত্যু ঘটে যেতেই পারে, তো সেই রকম ভাবে ফলে ব্যতিক্রম 4 এখানেও পূর্ব পরিকল্পনার ব্যাপার আছে, কিন্তু এটার মূল ফোকাস পয়েন্টটা কোথায়? সাডেন ফাইট, হঠাৎ ঝগড়া, হঠাৎ করে একটা আকস্মিক বিবাদের সময়। ব্যাখ্যা, আচ্ছা এরকম ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যাটা জরুরি, যদিও আমাদের লেখার জন্য জরুরি না। এরূপ ক্ষেত্রে কোন পক্ষ প্রথম উস্কানি দেয় বা প্রথম আঘাত করে সেটা আদৌ গুরুত্বপূর্ণ না। এখানে কোন শব্দটা ভুল আছে, কোন পক্ষ প্রথম উস্কানি দেয় বা প্রথম আঘাত করে তা আদৌ গুরুত্বপূর্ণ না। আপনারা এটা ঠিক করে নেন। ব্যাখ্যা 5-এর আগের ব্যাখ্যাটা কোন না কোন, it is immarital in such cases which party offers the
প্রভোকেশন আর কমিটস দ্য ফার্স্ট অ্যাসল্ট, মানে কে প্রথমে আঘাত করেছে সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ব্যতিক্রম 5, শাস্তিযোগ্য নরহত্যা খুনের শামিল হবে না যদি সে ব্যক্তির মৃত্যু হয়, মানে যদি যেই ব্যক্তির মৃত্যু হয় সেই ব্যক্তি 18 বছরের ঊর্ধ্ববয়স্ক হলে স্বেচ্ছায় স্বীয় সম্মতিক্রমে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি বহন করে। Culpable homicide is not murder when the person whose death is caused, being above the age of 18 years, suffers death or takes the risk of death with his own consent. এটা এই 5 নম্বর ব্যতিক্রমটা এমনিতে একটু কনফিউজিং। তার মানে কথাটা এখানে দাঁড়াচ্ছে যে 18 বছর বয়স্ক একজন ব্যক্তি স্বীয় সম্মতিক্রমে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ করে, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে কেউ প্ররোচনা দিয়েছে। Culpable homicide is not murder when the person whose death is caused, being above 18 years, suffers death or takes the risk of death with his own consent. শুধু এইটুকুই বলা আছে, বলা নাই যে কেউ তাকে প্ররোচিত করেছে। কিন্তু উদাহরণটা দেখেন, উদাহরণটা মনোযোগ দিয়ে দেখেন, মানে এইটা বোঝার জন্য উদাহরণটা আমাদের লাগবে, মানে এই 5 নম্বর ব্যতিক্রমের ব্যাখ্যাটা বোঝার জন্য, 5 নম্বর ব্যতিক্রমে কি আসলে বলতে চেয়েছে সেটা বোঝার জন্য আমাদের উদাহরণটা, মানে সবে ধন নীলমণি ক প্ররোচনা দিয়ে ইচ্ছাকৃতভাবে চকে আত্মহত্যা করতে প্ররোচনা করে। চয়ের বয়স 18 বছর অপেক্ষা কম, 18 বছর অপেক্ষা কম যিনি আত্মহত্যা প্ররোচিত হয়েছেন। এক্ষেত্রে চ অপ্রাপ্ত বয়স্কতা হেতু তার নিজের মৃত্যুকে সম্মতি দানে অপারগ ছিল, সুতরাং ক খুনের অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা করেছে। A, by instigation voluntarily causes death a person under 18 years of age to commit suicide. Here, on account of Jed's youth, তার বয়সের হিসাবে, he was incapable of giving consent to his own death. A is therefore abated murder. Abatemenটের abate বুঝেন, এটা হচ্ছে A is therefore abated murder. আচ্ছা, গেল, এই গেল 5 নম্বর ব্যতিক্রমের শেষ উদাহরণ। এখন শেষ উদাহরণ দিয়ে আমরা কি বুঝলাম? শেষ উদাহরণ দিয়ে আমরা এটাই বুঝলাম যে মানে ব্যতিক্রমের মূল কথাটা বোঝা গেল না, কিন্তু এই উদাহরণে যেটা হলো ওইখানে আপনার উদাহরণ দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যদি 18 বছর কম বয়সী কাউকে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করানো হয় তাহলে সেটা কি হচ্ছে? খুনের কাজে অপসহায়তা, অ্যাবেটমেন্ট ফর মার্ডার হিসেবে দেখা হচ্ছে, অ্যাবেটমেন্ট ফর কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে দেখা হচ্ছে। আর যদি আপনি 18 বছরের বেশি বয়স্ক অর্থাৎ যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন তাকে যদি আপনি খুনের প্ররোচনা মানে আত্মহত্যার প্ররোচনা দেন তাহলে কি হবে? সেই আত্মহত্যার প্ররোচনার ক্ষেত্রে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা একটু আমি নিজে একটু দেখে নিই, বই থেকে দেখে নিই। ওয়েট, কথাটাকে কিভাবে বলেছে? মৃত্যুবরণ করে, মৃত্যু ঝুঁকি বহন করে, খুনের শামিল হবে না যখন, মানে কথাটা এইভাবে বলেছে যে কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে প্রত্যেকটা ব্যতিক্রমে তো শুরুটা এইভাবে হয়েছে, কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার কখন? যখন কিনা 18 বছর বেশি বয়স্ক কাউকে আপনি খুনের প্ররোচনা দিচ্ছেন, এবং 18 বছর বেশি বয়স্ক যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে তার নিজস্ব যথেষ্ট বোধ বুদ্ধি আছে, উনি নিজে স্বেচ্ছায় সেই মৃত্যুর তার ঝুঁকির দিকে এগিয়েছেন, ফলে সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। আর যদি তার কম বয়স্ক শিশু হয়, মানে 18 কম বয়সী কোনো ইয়ত হয়, তখন সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা অ্যাবেটেড মার্ডার, মানে খুনের অপরাধে সহায়তা করেছেন। এইভাবে বর্ণনাটা উদাহরণের মধ্যে আছে। তার মানে আসলে 5 নম্বরের মূল বর্ণনায় কি থাকা দরকার ছিল? প্ররোচনা শব্দটা থাকা দরকার ছিল, কিন্তু সেটা নাই। এরকম টুকটাক সীমাবদ্ধতা তো আইনের আছেই, এখন ওটা দিয়েই হয়তো হাইকোর্টের আরো বিভিন্ন রায় হয়তো এগুলোর ব্যাখ্যা ট্যাখ্যা থাকতে পারে, আমার জানা নাই। আমরা একটু সবাই মিলে একটু গ্যালারি ভিউতে আসবো, গ্যালারি ভিউতে এসে কিছুক্ষণ কথা বলবো, কথাবার্তা বলার পরে একটু ব্রেক নিব, ব্রেক নেওয়ার পরে আমরা প্রশ্নগুলো সলিউশনের দিকে যাব। আমরা যতটুকু পড়লাম দরকার হলে আমরা আবার প্রয়োজনে ব্যাক করব মূল ধারাগুলোতে।
এখন আমি আবারও সবাইকে মিউট করলাম, কিন্তু এখন আপনারা আনমিউট করতে পারবেন। যে কেউ আপনারা কথা বলতে পারেন। যে যিনি বোঝেন নাই তিনি আগে হাত তোলেন, যে এতক্ষণের আলোচনাটা শুই না কোনো লাভ হয় নাই। মানে হতে পারে, মানে এমনটা অস্বাভাবিক না, মানে যার লাভ হয় নাই বা যিনি বুঝতে পারেন নাই তারা একটু হাত তোলেন, আমি তাদের জন্য আবার ক্লাস নিব ভাই, অসুবিধা নাই। বলেন, অন্য এক সময় তাদের জন্য আবার ক্লাস নিব। বলেন, কে কে বোঝেন নাই আমাদের এই পুরো আলোচনাটা? স্যার বিষয়টা আসলে কঠিন স্যার। কঠিন কিন্তু বুঝছেন আশা করি। মানে কে বোঝেননি এরকম কেউ নাই, কেউ নাই এরকম। আমি কিন্তু পড়া ধরবো। আচ্ছা, নোকিয়া 3, আচ্ছা হাত তুলেছেন একজন। তারপরে আর কে বোঝেন নাই? রবিন ভাই হাত তুলছেন নাকি? সর্বনাশ, না না তোলেন নাই। মাথা চুলকাইছেন, মাথা চুলকানোটা আমি হাত তোলা ধরছি আর কি। আচ্ছা নেক্সট, হ্যাঁ কে কে বোঝেন নাই বলেন। স্যার 299 ধারার যে একটা উদাহরণ আছে যে চুপের মধ্যে যে পড়ে গেলে কালপাবল হোমিসাইড, হ্যাঁ এটা কিভাবে হোমিসাইড? এটা তো স্যার আমি এটা ভাত পাচ্ছি নিচে করছি যে কেউ আসলে মরবে, ঠিক আছে, এটা তো আমার ইন্টেনশন কিলিং। তাহলে এটা কিভাবে এটা কালপাবল হোমিসাইডটা ওরা ফেলাইছে, এটা যদি একটু বলতেন। না শোনেন, আপনি ধ্রুবদা আপনি বোধহয় একটু মানে ছোট্ট একটা গন্ডগোলে এখনো থেকে গেছেন, মানে ওখানে আটকে গেছেন। সেটা হচ্ছে যে ওইখানে কালপাবল হোমিসাইডের উদাহরণ দেওয়া আছে। কালপাবল হোমিসাইডের উদাহরণ দিতে গেলে কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের উদাহরণও দিতে পারে, কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের উদাহরণও দিতে পারে। রাইট, বুঝতে পারছেন? ফলে ওইটাকে আপনি ধরে বলতে পারেন না যে এটা শুধুমাত্র কালপাবল হোমিসাইড। কেন? মানে ওটা শুধুমাত্র কালপাবল হোমিসাইড বলে কিছু নাই। মানে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হতে হবে, না তো কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হতে হবে। এই দুটার যে কোনো উদাহরণ কালপাবল হোমিসাইডের সংজ্ঞার উদাহরণের মধ্যে থাকতে পারে। এবং সেরকমই একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেখানে কালপাবল হোমিসাইড বলছে, মানে অ্যাজ এ হোল হোয়াট ইজ কালপাবল হোমিসাইড সেটার সম্পর্কে একটা উদাহরণ দিচ্ছে। মানে আঘাতের উদাহরণ তো হতে পারে যে ঘুষি মেরে আপনার দাঁত ফেলে দিলাম, সেটাও আঘাত হইতে পারে। ঘুষি মেরে আপনার গালে একটু দাগ করে দিলাম, সেটাও আঘাতের উদাহরণ হতে পারে। কিন্তু একটা গুরুতর আঘাতের উদাহরণ আরেকটা সাধারণ আঘাতের উদাহরণ। সেম কালপাবল হোমিসাইডেও ওই উদাহরণটা একই ভাবে আছে। বলেন নেক্সট। জি স্যার ধন্যবাদ। এই জন্যই এই জায়গাটায় সবচেয়ে কনফিউশন, এই পোলাপাইন যে একটু উদাহরণ দেখে বুঝবে সেই উপায়টাও নাই, সেই উপায়টাও নাই। কারণ উপায়টা নাই মানে আসলে মানে ওনারা গন্ডগোলটা, ওনারা ধারাটা ঠিক মতোই সাজাইছেন। ভুলটা করেছেন 300 ধারার শিরোনামে, ভুলটা করেছেন যখন তারা মার্ডার বলছেন তখন তাদেরকে পরিষ্কারভাবে বলে যেতে হতো যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কথাটা এইভাবে বলে যেতে হতো। কারণ কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার যখন আছে তখন কিন্তু সেটা কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার উল্লেখ আছে একটা জায়গা ছাড়া। একটা জায়গায় একটা গন্ডগোল আছে, শুধুমাত্র কালপাবল হোমিসাইড উল্লেখ আছে। হ্যাঁ, কিন্তু কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এটা বেশিরভাগ জায়গাতে উল্লেখ আছে। অন্যান্য জায়গাতে শুধু মার্ডার উল্লেখ না থাকে, যদি কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার উল্লেখ থাকতো তাহলে ক্যাচালটা থাকতো না। যাই হোক নেক্সট। আর কে বোঝেননি? সবাই বুঝলে তো খুব ভালো, তার মানে তো আমি খুব ভালো শিক্ষক। হ্যাঁ সবাই বুঝে গেছেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বোঝেন নাই? হ্যালো। হ্যাঁ না স্যার আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ভালো। তার মধ্যেও মানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা কি এমন স্যার, যে যদি দোষী মন নিয়ে কোনো নরহত্যা করা হয় তাহলে সেটাই অপরাধজনক নরহত্যা বলা যেতে পারে। যেখানে দোষী মন থাকে না বা অপরাধজনক নরহত্যাটা যখন কোনো কলহ বা উত্তেজনা ব্যতীত পূর্বের পরিকল্পনা থাকে তখনই সেটাকে আমরা শুধুমাত্র খুন বলতে পারি। হ্যাঁ, পূর্বের পরিকল্পনা, হ্যাঁ মানে আমরা যদি 300 ধারার 4 আচ্ছা মানে প্রথম 4টা পয়েন্ট এবং হচ্ছে 300 ধারার 5টা ব্যতিক্রম ধরে বুঝি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো কিছু সাডেনলি হচ্ছে অথবা পূর্ব পরিকল্পনা ছাড়া হচ্ছে তখন সেটা কালপাবল মার্ডারের আওতায় চলে যাচ্ছে। আর যখনই সুনির্দিষ্টভাবে প্ল্যান আছে যে আমি এমন একটা খুনের দিকে আগাচ্ছি, এমন একটা অ্যাক্ট অর অমিশনের দিকে আগাচ্ছি যেটা নিশ্চিত তাকে খুনের দিকে নিয়ে যাবে, সেটাই তখন কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হচ্ছে। রাইট, এইগুলোই মেজর পয়েন্ট। ইন্টেনশন, নলেজ,
হ্যাঁ, এবং এমন ধরনের আঘাত যে আঘাতের ফলাফল সম্পর্কে আমি জানি যে এটা দ্বারা মৃত্যু ঘটবেই। হ্যাঁ, এরকম। জি স্যার, জি স্যার। আচ্ছা, কে বললেন কথাটা? জি স্যার, প্লিজ। হ্যাঁ, মানে স্যার আমি কাইফা। ওকে ওকে, মানে আপনার নামটা শো করছে না, আপনারা একটু জুমে চেষ্টা করবেন নিজের নামটা যেন শো করে। একটু মাঝে মাঝে ভিডিও তো দেখায়েন আর কি, আমরা সবাই তো মানে মুখ ছাড়া তো অনেক সময় কথা বলা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যা হোক, বলেন। ঠিক আছে, নেক্সট ভাই দীপু। আমি হ্যাঁ, দীপু ভাই বলেন।